তিনি দেবদূত না দানব? একদিকে তার আবিষ্কারের ফলে বেঁচে যাচ্ছে মানব জাতি, আজও তার প্রযুক্তির উপর নির্ভর করতে হচ্ছে মানব সভ্যতাকে, আর এর জন্য তার হাতে তুলে দেওয়া হচ্ছে নোবেল পুরস্কার। আবার সেই মানুষটিকেই এতটাই ঘৃণার চোখে দেখছেন বিশ্ববাসী যে নোবেল পুরস্কারের মঞ্চেও প্রতিবাদ হচ্ছে, কারণ তার আর একটা আবিষ্কারের জন্যে প্রবল যন্ত্রণা পেয়ে ছটপটিয়ে মরতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে। আর এই মারণ আবিষ্কার তিনি করেছেন একেবারে জেনে শুনেই। এই যন্ত্রণাময় মৃত্যুর কাজে উৎসাহ জুগিয়েছেন, নিজে দাঁড়িয়ে থেকে পরিচালনাও করেছেন। তার এই নির্মমতা সহ্য করতে না পেরে তার গবেষণার সহযোগী এবং স্ত্রী একসময় নিজেই নিজেকে শেষ করেছেন। কিন্তু তারপরেও এ নিয়ে কোনো হেলদোল হয়নি ওই মানুষটির। আর শেষ পর্যন্ত কি বিস্ময়কর পরিণতি হলো এই বিজ্ঞানীর। যে কোনো থ্রিলারকেও হার মানানো এই ইতিহাস খুব সরল ভাষায় নিয়ে আসবো আপনাদের সামনে। ভিডিওটি পুরোটা দেখার পরে আপনারাই জানাবেন এই মানুষটিকে আপনি কি আখ্যা দেবেন। আর এই ভিডিওটির শেষে চমকে দেওয়া ক্লাইম্যাক্সটি শুনলেই বুঝতে পারবেন কেন আমি এই কাহিনীটি এই সময় আপনাদের সামনে নিয়ে এলাম। আর প্রথমেই আমার এই ভিন্ন স্বাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করার মতো ছোট্ট কাজটি করতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা অনেকেই জানেন 19 শতকের শেষ দিকে গোটা বিশ্বেই প্রবল খাদ্য সংকট দেখা দিয়েছিল। তার কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ফসল উৎপাদন আর বাড়ানো যাচ্ছিল না, আর ক্রমশ কমে যাচ্ছিল জমির উর্বরতা। এতে কোটি কোটি মানুষের না খেতে পেয়ে মারা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শুধু জার্মানির ইতিহাস বলছে একটা সময় ওই দেশের 2 কোটি মানুষের খাদ্য কম পড়ছিল। জমির উর্বরতা বাড়ায় জমিতে থাকা নাইট্রোজেন। উদ্ভিদের বৃদ্ধির জন্য নাইট্রোজেন অপরিহার্য একটি উপাদান। তাই মাটির উর্বরতা ধরে রাখতে এবং অধিক ফলন পেতে নাইট্রোজেন সমৃদ্ধ সারের আবিষ্কার খুব জরুরি হয়ে পড়ে। এই সার না এলে বিশ্বে দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী ছিল। কিন্তু নাইট্রোজেন সার তৈরির কথা বলাটা যত সহজ, করাটা তার চেয়ে কোটি কোটি গুণ জটিল। কারণ বিজ্ঞান বলছে বাতাসে মিশে আছে অনেক নাইট্রোজেন, কিন্তু বাতাসে উড়তে থাকা নাইট্রোজেনের অণুগুলি পরস্পরের সাথে খুব দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। আর এদের আলাদা করার জন্য প্রয়োজনীয় প্রচুর শক্তি উৎপাদন করাও তৎকালীন সময়ে প্রায় অকল্পনীয় ব্যাপার ছিল। এই কারণেই বিভিন্ন দেশ নাইট্রোজেনের বিকল্প হিসেবে সমুদ্র শৈবাল বা পাখির মল থেকে তৈরি সার ব্যবহার করত, কিন্তু এগুলো এতটা কার্যকরী ছিল না। নাইট্রোজেনের এই অণু ভাঙার কাজে একের পর এক ব্যর্থতা একসময় গোটা বিজ্ঞান মহলকে হতাশার মধ্যে ডুবিয়ে দিয়েছিল। আর ঠিক এই সময়টিতে 1904 সালে বলা যেতে পারে আবির্ভূত হলেন 36 বছরের এক অসাধারণ মেধা সম্পন্ন জার্মান বিজ্ঞানী। তার নাম ফ্রিটজ হাবার, যিনি আজকে আমাদের এই এপিসোডের প্রধান চরিত্র। কি করলেন তিনি? হাবার নাইট্রোজেনের বন্ধন ভাঙার জন্যে দিন রাত এক করে ফেললেন। তৈরি করলেন বিশাল এক লোহার ট্যাঙ্ক, তার মধ্যে বাতাস আর হাইড্রোজেন ঢুকিয়ে প্রচণ্ড চাপ তৈরি করলেন, আর সেই সঙ্গে যুক্ত করলেন প্রবল মাত্রার তাপ। আর এতেই তৈরি হলো মানব সভ্যতার নয়া ইতিহাস। হাবার ভেঙে ফেলতে পারলেন বাতাসের মধ্যে থাকা নাইট্রোজেনের অণু। আরও পরীক্ষা নিরীক্ষা চালানোর পর 1909 সালে, মানে প্রায় 5 বছরের দিনরাত মেহনতের ফল বিশ্ববাসীর সামনে প্রকাশ করলেন হাবার। তার প্রক্রিয়ার নাম হাবার বশ প্রক্রিয়া। বেঁচে গেল মানব সভ্যতা, বেঁচে গেলেন কোটি কোটি মানুষ,
তৈরি হলো নাইট্রোজেন সার। প্রতি বছর বিপুল পরিমাণ সার উৎপাদন করা হয় এই প্রক্রিয়ায়। এটা এমন এক আবিষ্কার যা পেটের খিদে মিটিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছে। ভাবুন, এই প্রক্রিয়া আবিষ্কার না হলে শুধু অনাহারেই নয়, খাদ্য নিয়ে ভয়ঙ্কর যুদ্ধ কিভাবে ছড়িয়ে পড়তো বিশ্বজুড়ে। এই একটি আবিষ্কারের জন্য একটা নোবেল পুরস্কার তো ছোট্ট ব্যাপার, কয়েকটা নোবেল পুরস্কার দিলেও বোধহয় তা কম হয়ে যাবে। 1918 সালে হাবারকে দেয়া হলো এই পুরস্কার। কিন্তু ততদিনে হাবার হয়ে উঠেছেন সাক্ষাৎ শয়তানের দোসর। তাই তাকে নোবেল দেওয়ার প্রতিবাদ উঠল অন্য নোবেল পাওয়া বিজ্ঞানীদের কাছ থেকে। কেন, কি করেছিলেন হাবার? এবার আসবো আমরা সেই ভয়াবহ প্রসঙ্গে, যা সহ্য করতে পারেননি তার স্ত্রীও। প্রথম বিশ্বযুদ্ধের আগের সময় জার্মানি তার সীমানা বাড়াতে হাত বাড়ালো বেলজিয়াম এবং ফ্রান্সের দিকে। শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। জার্মানরা ভেবেছিল খুব অল্প সময় এ যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু তা হয়নি। এ সময় উগ্র এক দেশপ্রেম নিয়ে সেনাবাহিনীকে একটি চিঠি লিখলেন এই মহা প্রতিভাধর বিজ্ঞানী। ফ্রিটজ হাবারকে লুফে নিল সেনারা। হাবারের মাথায় তখন ঘুরছে নাইট্রোজেন নিয়ে ভয়ঙ্কর কিছু করার কৌশল। রসায়নের তত্ত্ব অনুযায়ী নাইট্রোজেনকে ভাঙতে যতটুকু শক্তি পাওয়া গিয়েছিল, জুটতে পারলে ঠিক ততটুকু শক্তি ফিরে পাওয়া যাবে। যে বিক্রিয়া দিয়ে তিনি কোটি কোটি মানুষের জীবন রক্ষা করেছেন, তার উল্টোটা করলেই তো মেরে ফেলা যাবে জার্মানির বিরুদ্ধে অস্ত্র ধরা সৈন্যদের। তার এই পরিকল্পনা বাস্তবে রূপ দিতে সারা জার্মানি জুড়ে বসানো হলো বিস্ফোরক তৈরির কারখানা। কিন্তু এর পরেও কাঙ্ক্ষিত সাফল্য এলো না। যুদ্ধের তীব্রতা আরো বেড়ে গেল। এত পরিকল্পনার পরেও খুব একটা সুবিধা করতে পারল না জার্মানি, কারণ উল্টো দিকেও রয়েছে নানা প্রযুক্তি এবং বিপুল সৈন্য। তাই আবার নতুন করে ভাবতে বসলেন হাবার। চাই আরো উন্নত প্রযুক্তি, আরো ভয়াবহ অস্ত্র। আর এই ভাবনা থেকেই যে ভয়াবহ অস্ত্র তৈরি করলেন হাবার, তার কথা শয়তান ছাড়া আগে কেউ ভাবতে পারেনি। হাবার তার এই পরিকল্পনাটা শোনালেন জার্মান সেনাকর্তাদের। ইতিহাস বলে এই পরিকল্পনার কথা শুনে জার্মানির কড়া নার্ভের অনেক কর্তারও হাড় হিম হয়ে যায়। কয়েকজন এই কাজ করতে রাজিও হননি। কিন্তু যুদ্ধ তো বড়ই নির্মম। শেষ পর্যন্ত পাশ হয়ে গেল হাবারের নৃশংস পরিকল্পনা, যা আগে কোনোদিন কোনো যুদ্ধে করা হয়নি। কি সেই অস্ত্র? হাবার তৈরি করলেন ক্লোরিন গ্যাসের সঙ্গে অ্যামোনিয়ার মিশ্রণ। এতে তৈরি হবে শ্বাসরোধ করে ফেলা একটি গ্যাস, যা কার্যত ছটপটিয়ে অমানসিক যন্ত্রণা দিয়ে মেরে ফেলবে বিপক্ষকে। 1915 সালের 22 এপ্রিল বেলজিয়াম দেখল এই নতুন রাসায়নিক অস্ত্রের প্রয়োগ। কিভাবে এই রাসায়নিক অস্ত্রের ব্যবহার করা হয়েছিল তা জানলে চমকে যাবেন। হাবারের নির্দেশ মতো ক্লোরিন গ্যাসকে সিলিন্ডারে ভরে যুদ্ধের ময়দানে ছেড়ে দেওয়া হতো। বাতাসের চেয়ে ভারী হওয়ায় ক্লোরিন গ্যাস ভূপৃষ্ঠের উপরে বেশি দূর যেত না। এতে শত্রুপক্ষের সৈন্যরা ধরফর করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ত। আর যেসব সৈন্য পালিয়ে বাঁচার চেষ্টা করত, তাদের গুলি করে মারা হতো। এই গ্যাসের আক্রমণে কোনো মতে প্রাণে বেঁচে যাওয়া কানাডিয়ান সৈনিক ল্যান্স সার্জেন্ট এলমার কটন এর বিভৎসতা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, এটা শুকনো জমিতে জলে ডুবিয়ে মারার মতো বিভৎস। ক্লোরিন গ্যাস এমন এক বিষাক্ত গ্যাস যা শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষতি করে। এর প্রভাবে শ্বাসকষ্ট, কাশি, চোখ এবং ত্বকে প্রচণ্ড জ্বালা করতে থাকে। এই যন্ত্রণা ভোগ করতে করতেই মানুষটির মৃত্যু হয়। ফ্রিটজ হাবারকে তাই ইতিহাস মনে রাখবে রাসায়নিক যুদ্ধের জনক হিসেবেও। এই কাজটির জন্য তিনি বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত হন। সবথেকে বড় কথা, বিজ্ঞানীরা অনেক সময় এমন অনেক আবিষ্কার করে ফেলেন যার জন্য পরে তারা অনুতাপও করেন, বিবেকের দংশনেও ভোগেন। খোদ আইনস্টাইনও পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছে এরকম খবর শুনেই বিবেকের দংশনে ভুগেছিলেন। অথচ তিনি এই বিপুল শক্তির তত্ত্বটি আবিষ্কার করেছিলেন। তা দিয়ে যে অস্ত্র তৈরি করা হবে তা তিনি ভাবতেই পারেননি। এরকম অনেক উদাহরণ আছে, কিন্তু ব্যতিক্রমেই হাবার। উগ্র দেশপ্রেমের জন্যে হয়তো তার এই কাজে কোনো আফসোসই ছিল না।
উল্টে তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই অস্ত্রের কার্যকারিতা দেখতেন। তার কথা ছিল, যুদ্ধ যখন চলবে না তখন একজন বিজ্ঞানী পুরো বিশ্বের, কিন্তু যুদ্ধের সময় বিজ্ঞানী পুরোটাই নিজের দেশের। হাবারের এই নির্মম আবিষ্কারের জন্যে এবং অসংখ্য মানুষ মারার জন্যে তাকে পদোন্নতি দিয়ে জার্মান বাহিনীর ক্যাপ্টেন করা হয়েছিল। কিন্তু এর পরের একটি ঘটনা বিস্মিত করল সারা বিশ্বকে। এবার আসছি সেই প্রসঙ্গে। এবারে আমাদের আলোচ্য চরিত্র হাবারের স্ত্রী ক্লারা হাবার। ক্লারা হাবার 1901 সালেই ডক্টরেট ডিগ্রি পাওয়া মহিলা। তিনিও ছিলেন একজন রসায়নবিদ বা কেমিস্ট। নাইট্রোজেন সার তৈরির সময় একসঙ্গে দুজনে দিনরাত পড়ে থেকেছেন গবেষণাগারে। কিন্তু ক্লারা মেনে নিতে পারেননি তার স্বামীর এই উগ্র দেশপ্রেমকে। মানবতা কখনো দেশপ্রেমের ঊর্ধ্বে যেতে পারে না বলেই তিনি মনে করতেন। আর তাই ভয়ঙ্কর রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে তিনি বিজ্ঞানের আদর্শের অপব্যবহার এবং বর্বরতার লক্ষণ হিসেবে দেখেছিলেন। একেবারে প্রকাশ্যেই তিনি এই কথাগুলো বলে গেছেন এবং হাবারকে বারবার এই অস্ত্র তৈরির কাজ বন্ধ করতে অনুরোধও করেছেন। কিন্তু হাবার তার কথায় কর্ণপাত করেননি। 1915 সালের 2 মার্চের ঘটনা। রাসায়নিক অস্ত্রের প্রথম বড় এবং সফল ব্যবহারের পরে ওই দিন বার্লিনে হাবারের সম্মানে একটি পার্টি হচ্ছিল। পরের দিনই রাশিয়ানদের বিরুদ্ধে আরেকটি গ্যাস আক্রমণ শুরু করার জন্য হাবারের ফ্রন্টে যাওয়ার কথা ছিল। পার্টিতে অজস্র তারিফের মাঝে স্বামীর পাশে চুপ করে বসেছিলেন ক্লারা। আর পার্টির শেষের কয়েক ঘন্টা পরে বাড়ির বাগানে নিজেদের রিভলভারটি নিয়ে একা চলে যান তিনি। আর কিছুক্ষণ পরেই শোনা যায় একটি গুলির শব্দ। সবাই ছুটে গিয়ে দেখেন নিজেকে শেষ করে দিয়েছেন ক্লারা। না, এতে কোনো আফসোস হয়নি হাবারের। তিনি কি করলেন তখন শুনলে অবাক হবেন। উগ্র দেশপ্রেমে বুঁদ মানুষটি পরের দিন সকালেই নিখুঁত সামরিক পোশাক পরে যুদ্ধে বেরিয়ে গেলেন নিজের ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করতে। কিন্তু এত করেও যুদ্ধে জিততে পারল না জার্মানি। 1918 সালের 11 নভেম্বর শেষ হলো প্রথম বিশ্বযুদ্ধ। অপমানজনক শর্ত মেনে আত্মসমর্পণ করতে হলো জার্মানিকে। হাবারও মাথা হেঁট করে দেশে ফিরে এলেন। জার্মানি তখন বিধ্বস্ত। মুদ্রাস্ফীতির কারণে মানুষের বেঁচে থাকাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দেশের এই দুঃসময় তিনি সমুদ্রের জল ছেঁকে সোনা বের করার একটি উপায় খুঁজতে থাকলেন। কিন্তু বাতাস থেকে নাইট্রোজেন বের করা এই মানুষটির আর সাগরের জল থেকে সোনা বের করা হয়নি। কেন? এবার আসছি সেই প্রসঙ্গে। শেষটা না শুনলে আপনি আসল তথ্যটাই জানতে পারবেন না। সেটা হলো, যে উগ্র দেশপ্রেম একজন মানুষকে দেবদূত থেকে শয়তান বানিয়েছিল, সেই দেশেই কি পরিণতি হলো তার। ইতিহাস বলছে শেষ পর্যন্ত তার প্রিয় দেশ জার্মানি ছেড়েই পালাতে হয়েছিল এই মানুষটিকে। তখন দেশে এসে গেছে হিটলারের শাসন। হিটলারের নাৎসি বাহিনী জার্মানির কর্তৃত্ব হাতে পেয়েই ইহুদিদের বিরুদ্ধে নেমে পড়ে। আর সব থেকে চমকপ্রদ তথ্য, জার্মানির প্রতি অন্ধ দেশপ্রেম দেখানো হাবার ছিলেন ধর্মে ইহুদি, আইনস্টাইনের মতোই। আর তাই তিনি কোপে পড়লেন হিটলারের। ওই সময় হাবারের হাতে তৈরি প্রতিষ্ঠান থেকেই বিতাড়িত করা হলো তাকে। হাবার পালিয়ে বেড়ালেন ইউরোপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ইংল্যান্ডের কেমব্রিজে অধ্যাপনা করতে গিয়ে বিবেচিত হলেন যুদ্ধ অপরাধী হিসেবে। ফ্রান্সেও তাই। এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়ানোর ফলে শরীর ভেঙে পড়ল তার। শেষ হয়ে গেল সব অর্থ। সুইজারল্যান্ডে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। বিমানবন্দর থেকে হোটেলের ঘরে গিয়ে মারা গেলেন 1934 সালে। একসময় অর্থ, সম্মান, বিলাসিতায় ডুবে থাকা এই বিজ্ঞানী শেষ বয়সে মারা গেলেন একাকী, একেবারে কপর্দক শূন্য অবস্থায় এবং তার প্রিয় দেশের বাইরে। কি বলবেন, উগ্র দেশপ্রেমের পরিণতি? কারণ দেশপ্রেমের সংজ্ঞা তো ঠিক করে দেয় শাসকরাই। তাই আজকের দেশপ্রেমী শাসক পাল্টে গেলেই হয়ে যেতে পারেন দেশদ্রোহী। মনে করুন, যে হিটলার তাকে তাড়ালেন, হাবারের চেয়েও করুণ পরিণতি কয়েক বছর পরেই হয়েছিল তারও। তাই হাবারের কাহিনীর
নোটে গাছটি মুড়লো। কিন্তু সত্যি কি মুড়লো, নাকি হয়ে রইল আজকের দিনেও প্রাসঙ্গিক সব ইতিহাসই যেমন হয়ে থাকে? এবার আপনারা এই মানুষটিকে কি বলবেন? দেবদূত না শয়তানের দোসর? কি বলবেন? উগ্র দেশপ্রেম বড় না সবার আগে মানবতা? অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।